ও ধরো এখানে দাঁড়িয়ে আছে, আমি ওর থেকে 30 মিটার 50 মিটার দূরে গিয়ে বাইকটাকে দাঁড় করলাম। আমি না ওকে এমন করছি, আমার পকেটে না এত এত টিকিট থাকতো সবসময়, মানে ইউজ টিকিট। মাসি ওরা এসে ওকে তুলে নিয়ে চলে গেছে আবার। তারপরে ভাই আমার তো ভাই ভাই বুক ধক 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 করছে, কি হবে ভাই যদি আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোদেরকে ফোন করি তো ভাববি সব ঠিক আছে, আর যদি ফোন না করি আমার বাড়িতে জানিয়ে দিস, আর এই ভাববি যে আমার এখানে কিছু একটা হয়ে গেছে। দেখি আমাকে 100 মিটার দূরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলো, একটা ঘরের মধ্যে আমাকে ঢোকালো। বুঝে গেছি যে এখানেই আমার শেষ, আমার জীবন এখানে বেরিয়ে যাবে, এখানে আমাকে মেরে ফেলবে। বান্ধবীটা এত খারাপ কাজ করেছে আমাদের সাথে, মানে এমন বান্ধবী তো কোনো শত্রুর যেন না হয়। বান্ধবীর ওকে অটোতে উঠিয়ে দিয়েছে, অটোতে উঠিয়ে দিয়ে আবার বাড়িতে এসে বলেও দিয়েছে তোমার ওদের বৃষ্টি কিন্তু পালিয়ে যাচ্ছে একটা ছেলের সাথে, ও সোনাপুর স্টেশন আসে, তোমরা তাতে গিয়ে ওকে নিয়ে আসো। একটা 16 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি, কিডন্যাপিং কেস দিতে পারে, রেপ কেস দিতে পারে, মারতে পারে, আমাকে ঘর থেকেও বেরোতে দেয় না, ফোনও দেয় না। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা যেটা বলেছিলাম যে আমাদের 50K কমপ্লিট হলে আমাদের লাভ স্টোরিটা তোমাদের শোনাবো। তো এটা তোমরা 51,000 হয়ে গেছে, 50K মানে 51,000 পার হয়ে গেছে, 52,000-এ পৌঁছাবে না। 51,000টা এমনি এমনি পার হয়নি, কারণ আমার শরীর খারাপ ছিল, মানে তারপর আমার ননদের ছেলে হয়েছে, এইসব ব্যস্ততার কারণে। ব্যস্ততা বলেছি, ব্যস্ততা বলিনি, ব্যস্ততার কারণে ব্যস্ততার যাই হোক, বলো তো ব্যস্ততা। আজকে ফাইনালি আজকে এসেছি আমরা আমাদের লাভ স্টোরিটা বলতে। তো বলতে সবার আগে আমি বলতে চাই যে আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে আসিনি যে এইভাবে এরপরে এটা হবে এরপরে এটা হবে বলবো। আমরা ভাববো, চিন্তা করবো, তারপরে বলবো। লাইভ ভিডিও যেমন করি সেভাবে হবে, মাঝে মধ্যে কাটিং থাকবে। ধরো আমি আরো ভাবছি যে কবে হয়েছিল, কি ডেট হয়েছিল, ওই জায়গাটা কেটে কেটে আমি ভিডিওটা করবো। তারা আজকেই প্রথম আমাদের ভিডিও দেখছো, মানে আমাদেরকে আগে চিনতে না। তো তোমাদের বলছি, তোমরা তো ভাবছো হয়তো যে 50,000 সাবস্ক্রাইবার তো হয়নি। 50,000 সাবস্ক্রাইবারের কথা বলছি, 50,000 সাবস্ক্রাইবার কোথায় হয়েছে? 6,000 না 7,000 সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের আমি বলতে চাই, আমাদের এই চ্যানেলটা না, এটা নতুন চ্যানেল, এটা ব্লগিং চ্যানেল। আমাদের আরেকটা চ্যানেল আছে, প্র্যাঙ্ক চ্যানেল, সেটার নাম হচ্ছে আরডি বয়েস। আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ওটাতে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা ওই চ্যানেলে যেতে পারো। ওই চ্যানেলে আমি দারুণ দারুণ প্র্যাঙ্ক দিয়ে থাকি, একদম ন্যাচারাল প্র্যাঙ্ক দেই, একদম ইউনিক ইউনিক দেই। আমার নিজের দিমাগ থেকে প্র্যাঙ্ক বানাই, আইডিয়া, কাউর কপি করি না, আর একদম রিয়েল দেই, কোনো স্ক্রিপ্টেড ভিডিও আমি নিয়ে আসি না। তো ওই চ্যানেলে যাও, ওই চ্যানেলে তোমরা দারুণ মজা পাবে। তো যারা দেখছো একটুখানি হাতটা বাড়িয়ে একটুখানি লাইকটা করে দাও। লাইক করতে তো তোমাদের টাকা পয়সা লাগে না। তো ঠিক আছে, স্টার্ট করি। আজ থেকে 10 বছর 7 মাস আগে, 2013 13ই ডিসেম্বর শুক্রবার ছিল সেদিন। আমি তখন ক্যাটারিং এর কাজ করতাম, কলকাতায় ব্যাঙ্কুয়েটে ক্যাটারিং এর কাজ করতাম, মানে এক জায়গায় কাজ করতাম, বাধা ধরা কাজ। তো সেখানে আমি ক্যাটারিং এর কাজ করতাম। তো সেই সোর্সে আমার একটা বন্ধু থাকে ওইদিকে হালালপুরে। ওই দিকটা কোথায়? ওই তো হালপুরে। তো সেখানে সে বন্ধুর সাথে আমি প্রতিদিন দেখা করতে যেতাম, ঠিক আছে। সবসময় ওর সাথে থাকতাম। তো সেদিনও সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে চা মা খেয়ে দিয়ে চলে গেছি বন্ধুটার সাথে দেখা করতে। সেদিন কাজে যাইনি। তো সেই উপলক্ষে আমরা ঘুরতে যাবো, কি না হাটে যাবো, শুক্রবারে বিন্দুনগর হাটে যাবো, সে উপলক্ষে গেছি। আর সেদিন আর কি 13 তারিখ, আমি তোমাদের বলছিলাম না যে 13 তারিখ আমার জন্য লাকি ডেট। কেন লাকি ডেট? 2013, আবার 13ই ডিসেম্বর ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে, মানে সেদিন মধ্যে দেখা হয়েছিল, সেটাই বলছি আর কি। 13 তারিখে আমার মেয়ে হয়েছিল, কিন্তু 13ই মার্চ। তো যাই হোক, সেই দিন সকালে বন্ধুটার সাথে দেখা করতে যাচ্ছি আর কি। বন্ধুটা যে গলিতে থাকে, সেই গলিটা ঘুরে একটুখানি গিয়েই দেখি অরেঞ্জ কালারের নাইটি পরে রোদ পোয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। আর আমি সাইকেল নিয়ে গেছি একটা। বাংলা সাইকেল। সাইকেল, বাংলা সাইকেল। বাংলা সাইকেল, আরে ওই যে বড় সাইকেল গুলো হয় না, ওই সাইকেল গুলো সুন্দর সাইকেল। হ্যাঁ, চুপ করো, তো কি বলো। ভালো সাজিয়ে গুছিয়ে রাখতাম সাইকেলটা, ঠিক আছে। ফুলার মালা দিয়ে রাস্তা প্রথম দেখাতেই না, একে দেখেই না আমার মনে একটা, মানে লাড্ডু ফুটে গেছে। কেমন জানি একটা হয়ে গেছে, মানে ভিতরে কেমন জানি লাগছে। আমি না ভাবছি, উফ, কাশ এই মেয়েটাকে আমি পেতাম। মানে ওই যে ওকে দেখেছি 1 সেকেন্ড কি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, যতক্ষণ আমি ওর দিকে এগোচ্ছি সাইকেল নিয়ে, ও তো দাঁড়িয়ে আছে, আমি ওর দিকে এগোচ্ছি, ওই টাইমটার মধ্যেই কিন্তু, তুমি তো সব জানোই, তোমাকে তো বলেছি, আবার আমার দিকে দেখছো, ক্যামেরার দিকে দেখো। ওই টাইমটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু ভেবে নিয়েছি, উফ, কাশ এই মেয়েটাকে আমি যদি পেতাম। আবার তখন মনে ভাবছিল ওই গানটা, ও ক্রাশ তুমি পটে যাও না প্লিজ। আমাদের গানটা বেরিয়েছিল ওই টাইমের মধ্যেই, ওই যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। আবার এটাও ভাবছিলাম যে ইসলাম এর বাড়ি তো এই পাড়ায়, আর এই যে ঘুরতে এসছে মাসি বাড়িতে, সেটা কিন্তু আমি জানি না। আমার ফাইনাল আর ইউনিট আমি টেস্ট, এই ফাইনাল ইউনিট টেস্ট বলছি, ফাইনাল পরীক্ষা আমার শেষ হয়ে গেছে। সেই সময় মাসি আমাদের বাড়িতে গেছিল, আর আমি মাকে বলছিলাম তাহলে মাসি বাড়িতে তাহলে 2 দিনের জন্য ঘুরে আসি। কোনো দিনও বাড়ির থেকে আমি ছাড় পেতাম না।
পড়তে গেলেও মা যাবে, স্কুল গেলেও মা যাবে, মানে কোথাও যে বন্ধুদের সাথে ঘুরতে যাবো এত বা রাত কিছু। দিয়ে রেখেছে তারপরে নিয়ে চলে এসেছি। আমি জানতাম ওটাই ওর বাড়ি, আমি তো এই পাড়ায় থাকি না, আমি তো ওই পাড়ায় থাকি। তো কি করে একে পাবো, এখন দেখা হয়েছে পরে কি আর দেখা হবে, কি করে কি করবো, মানে মাথায় কিচ্ছু আসছে না ওই 3-4 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, অনেক কিছু ভেবে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক আমি চলে গেছি, ওকে ক্রস করে চলে গেছি বন্ধুটার বাড়ি গেছি। তো বন্ধুটার নাম হচ্ছে সুদর্শন। তো সেই বন্ধুটা আমাকে বলছে, আমি আমি বলছি যে ভাই দেখ তো ওই মেয়েটা কে ওখানে দাঁড়িয়ে আছে। তখন ও বাইরে বেরিয়েছে, বাড়ি বেরিয়ে বলছে ওইটা, ওর নাম তো বৃষ্টি, ও কলকাতায় থাকে, হ্যাঁ গড়িয়াতে থাকে। যখন এই কথাটা বলছে না যে গড়িয়াতে থাকে কলকাতা থাকে আর নাম বৃষ্টি, মানে এক তো মনে আনন্দ আর তার মধ্যে দুঃখ। আনন্দটা হচ্ছে বৃষ্টি নামটা হচ্ছে আমার ফেভারিট নাম, একটা আমার একটা এক্স ছিল, আমার জীবনের প্রথম ভালোবাসা যে ছিল, তার নাম অন্য নাম ভগবান ছিল, জানে প্রথম না লাস্ট। ওর নাম অন্য ছিল। আমি ওকে ভালোবেসে একটা বাঙালি নাম দিয়েছিলাম, সে বাঙালি ছিল না, সে মারোয়ারি ছিল। তাকে আমি বাঙালি নাম দিয়েছিলাম বৃষ্টি। বৃষ্টি নামটা আমার খুব পছন্দ, সেই নামের সাথে ওর নাম ম্যাচিং হয়ে গেছে। বিরাট একটা আনন্দর ব্যাপার। দুঃখ এটাই যে কলকাতায় থাকে, কলকাতা রাস্তাঘাট আমি চিনি না, কি করে কি পাবো, মানে বুঝতেই পারছো, আর হবে না, হাত থেকে ছিটকে গেছে। যাই হোক সেদিন আবার আমার যে দিদিটার যে ছেলে হয়েছে না, ভাগ্নে হয়েছে আমার, ওদের আবার প্রথম অ্যানিভার্সারি, প্রথম বছর অ্যানিভার্সারি। তো হাটে গেছি, হাটের থেকে পায়রা কিনেছিলাম না কি কিনেছিলাম মনে পড়ছে না। যাই হোক বাড়িতে এসছি, আসার পরে না আমার না মাথায় শুধু এ আসে, শুধু এ ঘুরছে, বুঝেছো। ও পাড়া যাবো, ওই পাড়া যাবো, এদিকে দিদি বাড়িতে যে অ্যানিভার্সারি সেই দিকে আমার ধ্যানই নেই, ঠিক আছে। ওদিকে বড় করে একটা প্রোগ্রাম করেছো খাওয়া দাওয়া, তো আমি সেদিকে যাচ্ছি না। আমি দুপুর হতে না হতে, বিকেল না, বিকেলে বিকেল হতে বিকেলে। না হতেই আমি বাইক নিয়ে চলে গেছি ওদের পাড়াতে, মানে ওর মাসি পাড়াতে চলে গেছি। গিয়ে দেখি রাস্তায় ওর মাসি বাড়ি আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, উঠানে দাঁড়িয়ে আছে ও, ঠিক আছে। হালকা হালকা রোদ থাকে, সে রোদ পোয়াচ্ছে। তো আমি সুদর্শনদের বাড়িতে গেছি, গিয়ে সুদর্শনের সাথে দেখাও করিনি, রিটার্ন চলে এসেছি, ঠিক আছে। রিটার্ন এসে ও ধরো এখানে দাঁড়িয়ে আছে, আমি ওর থেকে প্রায় 50 মিটার, 30 মিটার, 50 মিটার দূরে গিয়ে বাইকটাকে দাঁড় করলাম। দাঁড় করিয়ে না আমি ওর দিকে পিছন ঘুরিয়ে দেখছি, ঠিক আছে, পিছন ঘুরে দেখছি, দেখি ও তো সামনের দিকে তাকানো আর আমি পিছন দিকে দেখছি ওকে, কিছু হচ্ছে না, সে ঠিক আছে। আমি না ওকে এমন করছি। মানে সাহস ছিল না, কোনোদিন এসব করি নাই। প্রথম মানে বিরাট একটা সাহস নিয়েছি মনের মধ্যে। আমার না খুব ভয় করতো এই জিনিস, আমি মেয়ে আমি কেস না, আমার বিরাট ভয় করে আর কি। মেয়েরা যেমনই হোক না কেন ভাই, বিরাট ডিমান্ড থাকে ওদের, ঠিক আছে। আমরা যতই হাই ফাই হয়ে বা যাই হই ছেলে মানুষ, কিন্তু মেয়ে যতই ডাউন হোক আর যাই হোক ভাই, মেয়ের বাড়ির থেকে বিরাট একটা বড় ব্যাপার ভাই, আমার মেয়ে এই, আমার মেয়ে রূপসী, ঐশ্বরিয়া, এমন একটা ভাব করে। তারপরে বিয়ে হয়েছে আমার মাতাল টাতালের সাথে। ধরো আমার দিকে তাকিয়ে আছে, আমি এমন করেছি, ও এমন করে দেয়, ঠিক আছে। মানুষ তো এমন হয়, ওকে যখন ডাকছি ও ধর ইচ্ছা না হয় এমন করবে, বা নাক মাক বেঁকিয়ে দেবে, এটা হয় না মেয়ে মানুষ যেমন করবে, রাগ রাগ থাকবে, এমন করবে, এমন করবে, ঠিক আছে। যে কোনো একটা ভাব থাকে, দেখি ও না এমন করছে, এমন মানে ইয়ার কি করছে আমার সাথে। আমি এমন দেখছি ওদিকে ডাকছি, আবার ও এমন করে ইয়ার মানে ঝাটকা মেরে এমন ঘুরে যাচ্ছে, মানে ও ইয়ার কি মারছে আমার সাথে। তখন আমি বুঝে গেছি না, টাওয়ার দিচ্ছে, আমি টাওয়ার এফএম এ চ্যানেল ঘুরায় না, চ্যানেল ধরে ধরে না। আমি বুঝে গেছি যে হ্যাঁ ও ধরতে চাইছে, ঠিক আছে, ধরবে ভাব লাইনে আসছে। জীবনের প্রথম ওইটা আমার, ডেকেই আমি বাড়িতে পালিয়ে চলে এসেছি গাড়ি মাড়ি নিয়ে। এসে না তারপর ভাবলাম যে মেয়েটা টাওয়ার দিয়েছে, তো হবে মনে হয়, কি করা যায়, কি করা যায়, কি করে নাম্বার নেবো, হ্যাঁ, বা আমি কি করে ওর সাথে কথা বলবো। এর মাসি বাড়ি, ভয় ভয় ব্যাপার একটা। আমি বাড়িতে এসে, আমি সে সময় বলছিলাম না ক্যাটারিং এ কাজ করি আমি, আমার পকেটে না এত এত টিকিট থাকতো সবসময়, মানে ইউজ টিকিট। টিকিট কাটার পরে আমি যে ফেলে দেবো পরের দিন, যে আবার টিকিট কাটবো, আগের টিকিটটা ফেলে দেবো, সেটা করতাম না। টিকিট শুধু জমাতাম পকেটের মধ্যে, টাকা থাকুক বা না থাকুক টিকিট থাকবে আমার পকেটে, এত মোটা হয়ে যেত মানে। সব টিকিট বের করেছি, টিকিটের মধ্যে শুধু দেখেছি বিকি আমার ফোন নাম্বার, বিকি আমার ফোন নাম্বার, প্রতিটা টিকিটের মধ্যে এত এত 25টা 26টা টিকিটের মধ্যে বিকি ফোন নাম্বার দিয়ে, বিকি ফোন নাম্বার আমার, নাম্বার নাম্বার দিয়ে 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 আবার গেছি ওর বাড়ির সামনে। গিয়ে দেখি উঠানে নেই, জল আনতে গেছিল, দেখি দুই হাতে দুটো বোতল নিয়ে, জল নিয়ে যেই ও উঠানে ঢুকেছে, আমি যে ওকে ডেকে টিকিট দিব সেই সাহসটা ছিল না। এক গাদা টিকিট বের করেছি, ও উঠানের মধ্যে ছুঁড়ে মেরেছি, ঠিক আছে। উঠানের মধ্যে ছুঁড়ে, একদম রাস্তার উপরেই ঘর ছিল, মানে বাড়ি ছিল, উঠান, তো ছুঁড়ে মেরেছি। ছুঁড়ে মেরে শ্যাট আমি নেই, হাওয়া হয়ে গেছি। 25-26টা টিকিট ওই কুড়াতে কুড়াতে আমার জীবন বেরিয়ে গেছে। বাবা জীবন ও ভয়ে ভয়ে করিয়েছে আর কি। তো তারা কি আমার ভয় লাগবে না যে অতগুলো টিকিট উঠানের মাঝখানে আবার বিকি নাম লেখা, ফোন নাম্বার, নিশ্চয়ই আমাকেই কেউ দেবে। তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি, তারপর দেখি ম্যাডামের কোনো ফোন নেই, আতা পাতা নেই, কিছু নেই। পরের তারপরের দিন দিনই গেছি, আমি চলে এসেছি হ্যাঁ বাড়ি। পরের দিন গেছি আমি, পরের দিন গিয়ে দেখি ভাই নেই, রোদ পোয়াচ্ছে না। আবার একটু পরে গেছি, আবার নেই। আমি সুদর্শনকে জিজ্ঞেস করলাম ভাই ওই বাড়ি মেয়েটা কি হয়েছে, বৃষ্টি কোথায়। ওকে জানিয়েছি আমি ঘটনা, তখন বলছে ও তো এখানে থাকে না, মনে হয় চলে গেছে, আজকে সকাল থেকে দেখি নেই ওকে। কি করবো, আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর মন টন খারাপ, ফোনও আসছে না, ফোন নাম্বার দিয়েছি, টিকিট গুলো নেই উঠানে, ফোন তো আসবে কমসে কম, ফোনটাও আসছে না। তো আমি ভাবলাম হয়তো আমাকে পছন্দ করেনি, কলকাতায় তো এরা থাকে, কলকাতা কত ছেলে আছে এদের জন্য, আমি আর
হবে না। আশা ছিল একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। তবে আস্তে আস্তে ভুলে গেছি, ঠিক আছে? মানে তারপরে 24 তারিখ, 24শে ডিসেম্বর আমার ফোনে ফোন এসছে। আর যে নাম্বারটা ওকে দিয়েছি সেটা আমার নতুন নাম্বার ছিল। টাটা ডোকোমোর নাম্বার, একদম নতুন নাম্বার। ওই নাম্বার কাউকে দেওয়া নেই। কিন্তু সেই সময় না আমার স্যামসুং এর একটা ফোন ছিল, তোমার ওই কি ফোন জানি, স্যামসুং এস ফ্রন্টে ক্যামেরা 12,000 টাকা না 13,000 টাকা দামি একটা নতুন ফোন বেরিয়েছিল, নাকি গ্র্যান্ড ফোন ছিল, স্যামসুং গ্র্যান্ড মনে হয় 21,000 টাকা দামি, যে কোনো একটা ফোন ছিল আমার কাছে। তো সেই ফোনে না এখন যেমন ট্রু কভার থাকে, তখন ট্রু কভারটা আবিষ্কার হয়নি, বা এত আবিষ্কার বলছি বেরোয়নি, বা তখন হয়তো ট্রু কভারটা এত ইউজ হতো না, ঠিক আছে? তখন আমি অন্য একটা অ্যাপ ডাউনলোড করে দেখতাম, যে ফোন করেছে তার লোকেশন শুধু দেখতাম, মানে লোকেশন তো পুরো লোকেশন দিত না, আমার কোথায় বাড়ি, কলকাতা, মুম্বাই না কোথাকার নাম্বার এটা। মাঝে মধ্যে নামও চলে আসতো, ঠিক আছে, নামও আসে মনে হয়, হ্যাঁ নামও আসতো, কিন্তু ওর নামটা আসেনি। দেখে একটা ফোন এসছে, ফোন আসার সাথে সাথে না দেখে একটা মেয়ের আওয়াজ, এ বলছে হ্যালো, এমন একটা আওয়াজ দিয়েছে। আর আমি বুঝে গেছি আমি তোকে নাম্বার দিয়েছিলাম, এছাড়া তো আমাকে কেউ ফোন করবে না। আমি ডাইরেক্ট বলেছি কি, হ্যাঁ বৃষ্টি বলো, ঠিক আছে? আর এর নাম আমি কি করে জেনেছি, এর নাম যে বৃষ্টি, ঠিক আছে? এই কিন্তু এখনো অব্দি, কিন্তু এই এখনই মনে পড়ে না, এ কিন্তু এখনো অব্দি আমাকে জিজ্ঞাসা করেনি যে আমার নাম তুমি কি করে, আমাকে তো সুদর্শন বলেছে নামটা, এর নাম। এ আমাকে বলছে তুমি কি করে জানবে, আমি বলছি টান টান। মনে টান আছে, তখন হয়তো আমি ভেবেছি হয়তো সত্যি হতে এদেরকে হলেও বুবক কথা। বানানো, বোকা বানানো কোনো মানে বড় ব্যাপার না। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষকে সত্যি বোকা বানানো যায়। আমি যে টান, আমি তো জানি তুমি ফোন করো, তোমার একটা টান, আমাকে তো কোনো কতটা মেয়ে ফোন ডুপ্লিকেট করে না। ছেলেরা হয়। আমার আমাকে তো কোনো মেয়ে ফোন করে না, কাউকে নাম্বার দিইনি, তোমাকেই নাম্বার দিয়েছো। এমন বিশ্বাস করে এই কথা, হঠাৎ করে ফোন করছি, আমি বুঝে গেছি বৃষ্টি, ঠিক আছে? কিন্তু টু কলারের মধ্যে এর নাম আসেনি, কিন্তু এর নাম আসে টু কলারে, শুধু কলকাতা অ্যাড্রেসটা এসছে। তো যাই হোক, এর সাথে কথা বলছি, একে আমি জিজ্ঞাসা করেছি তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বলছে সোনারপুর না, না গড়িয়া বলছে। গড়িয়াই মনে হয়। যাই হোক, আমাকে সোনারপুর না গড়িয়া একটা বলেছে, বলে হ্যাঁ আর কিছু, মানে এই যে রিপিট আমাকে জিজ্ঞাসা করো সেসব জিজ্ঞাসা করছে না। আমি বলছি তুমি কি করো, বলছে আমি পড়াশোনা করি। আর কিছু? এত ঘ্যান দেখাচ্ছে ভাই, মনে হচ্ছে মিস ইন্ডিয়া, ঠিক আছে? এত ঘ্যান দেখাচ্ছে। অবশ্যই, কারণ মানে সেই সময় আমি তোমার কাছে মিস ইন্ডিয়া। হম, আমার বিরাট অপেক্ষায় ঘ্যান তুমি খাচ্ছে। ছিলে। আমি আশা ছেড়ে দিয়েছি, আমি যে না হবে না, বিরাট ভালো খাচ্ছে, এ আর হবে না। তারপরে ফোন কেটে দিয়েছে ম্যাডাম। ফোন কাটার পরে আমি আর ফোন করছি না। হ্যাঁ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে আমি আমাদের আম গাছের এখানে গিয়ে, পায়রার ঘরটা যে বাড়ি তার পিছনে গিয়ে, তখন তো ভয় পেতাম, বাবাকে ভয় পেতাম, বুঝেছো? আবার লুকিয়ে লুকিয়ে বাবা ফোন করছি ওকে। আমি বলছি শোনো না, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না, তোমাকে আমি ডাইরেক্ট একটা সরাসরি কথা বলতে চাই। বলছে হ্যাঁ কি, শুনছি। অ্যাটিটিউড আছেই, ঠিক আছে? আমি বলছি দেখো, থাকবেই মেয়ে মানুষ। একটু জল খেয়ে নি, একটু তুমি বলো তারপর কি হয়েছে, ফোন করেছি। না না, তুমিই বলো বলো না, বলো না, না, তোমারটা শুনতে তুমি হবে। তো বসে আছো কেন? তোমারটা শুনতে আমার বেশি ইন্টারেস্ট লাগবে, নিজেরটা বলবো অতটা interest। বলো বলো বলো। কত কান্নাকাটি করলো। দাঁড়াও তো, কান্নাকাটি আরো ঘটনা শোনো, দাঁড়া। আমার তো অনেক কিছু মনে পড়ছে এখন, তখন যেন মনে থাকে যখন বলবো। দেখে আমি ফোন করেছি, আমি বলছি শোনো, তোমাকে ডাইরেক্ট একটা কথা বলতে চাই। প্রথম যেদিন তোমাকে দেখেছি ওই পাড়াতে মাসি বাড়িতে, তখন আমাকে তোমাকে আমার বিরাট পছন্দ হয়ে গেছে। আমি আরো 10টা ছেলের মতন এমন না যে তোমার সাথে টাইম পাস করতে চাই। আর এটা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি যে দেখো, তুমি একটা মেয়ে মানুষ, তুমি অনেক ছেলে পেয়ে যাবে টাইম পাস করার জন্য, অনেক। আর আমি তোমার সাথে টাইম পাস করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি সারা জীবন পেতে চাই। তো দয়া করে তুমি আমাকে তো এখনো তো তোমাকে আমি প্রপোজ করিনি, তোমার যদি ইচ্ছে হয়, যদি তোমার যদি ইচ্ছা হয় যে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসবে সারা জীবনের মতো, তো আমাকে অ্যাকসেপ্ট করো। আর যদি তোমার টাইম পাস করার ইচ্ছা হয়, তবে দয়া করে আমার সাথে টাইম পাস করো না, কারণ আমি তো ওই টাইপের ছেলে না। আমি তো তোমার সাথে টাইম পাস করতে আসিনি, তাই না বলো? তুমি তাদের সাথে টাইম পাস করো যেসব ছেলেরা মেয়েদেরকে ধোকা দিয়ে বেড়ায়, মেয়েদের জীবন মানে মন নিয়ে খেলাখেলি করে, ওইসব ছেলের সাথে তুমি টাইম পাস করো। তোমরা আরামসে বুঝে যাবে কোন ছেলে ওই টাইপের। আমি তোমার সাথে টাইম পাস করতে চাই না, ওই কথাটাতেই মনে হয় ফটে গেছে, বুঝেছো? মনে এই শালাই। কথাটাই মনে হয় পটে গেছে। তো এই ট্রিকটা কিন্তু তোমরা লাগাতে পারো ছেলেরা, ঠিক আছে? আর যারা কি মেয়েরা, করে যে মেয়েদের ভাষায় তোমরাই যারা একমাত্র মেয়েরা জানো যে মেয়েরা যারা ছেলেরা। ভিডিওটা দেখছো, এই টাইপের যদি কেউ কথা বলে, তো বুঝে যাবে যে বিকির থেকে ইসে নিয়ে এসছে, ট্রেনিং নিয়ে এসছে। তো সহজে পড়ে না কিন্তু, ঠিক আছে? কারণ সেম টু সেম যদি ডায়লগ মারে, ঠিক আছে? আর ছেলেদের বলছে তোমরা কিন্তু এই ট্রিকটা মানে ইউজ করতে পারো, আমার মনে হয় কাজে আসবে মেয়েদের। আমার মতন যদি বলদ মেয়ে হয়, ঠিক কাজে আসবে। কিন্তু যেসব ছেলেরা মেয়েদেরকে বোকা বানায়, ওরাই বোকা, ঠিক আছে? যে মেয়েরা বোকা বনে যায় না, ওইসব মেয়েরা সত্যি সরলসিদ্ধা থাকে। আর যেসব মেয়েরা বোকা না, চালাক চতুর, তুমি না गजब बेइज्जती है। চতুর, ওদের জীবনে যদি পড়ো, একদম লাইফ কিন্তু একদম টাটা স্কাই হয়ে যাবে,
ঠিক আছে। তাহলে আমি সরল সাদা ছেলে, সত্যি আমি আর তাই। একটা মেয়ের জীবনে যদি ওর স্বামীটা যদি খারাপ বেরিয়ে যায় না, তবে কিন্তু ওর জীবন থেকে হ্যাঁ, শেষ, জীবন বাস শেষ। শেষ আর যদি আমার একদম। মতন স্বামী পেয়ে যাও আরে ভাই, ভাই শুধু আমার মতন বলো যে এরকম টাইপের যদি ছেলে বেরায়, আমার মতন যদি আমার মতনই বলবো আমি, আমার মতন যদি ছেলে পেয়ে যাও ভাই, এ যা কি বলবো ভাই, গরিব হতে পারি কিন্তু বিরাট হ্যাপি আছে ও। আমিও জানি সেটা, আমিও হ্যাপি আছি, এটা বলবো না। কিন্তু এও হ্যাপি আছে, জানেন? হ্যাঁ। চুমু দাও, হামি দিয়ে দাও। না আমি লাভ স্টোরি বলতে যেটা বলো। আচ্ছা, ঠিক আছে। চুমু দিতে তো আমি আর আসিনি। বলি তো নি যে 50K কমপ্লিট হলে আমরা দুজনকে চুমু দেবো। বলেছে লাভ স্টোরি শোনাবো। তারপরে শোনো, তারপরে কিন্তু এ বলছে আচ্ছা ঠিক আছে, এই কথাটাই বলেছে। তারপরে হুম। কিন্তু আমি দেখে প্রপোজ করিনি, এও আমাকে প্রপোজ কেউ করেনি। কাউকে একে করেনি। জিজ্ঞেস করো তো কে প্রপোজ করেছে প্রথমে, বলো তুমি কেউ দেখি। করিনি আমরা। হ্যাঁ, না তুমি আমাকে করেছো না আমি তোমাকে করেছি। কেউ করেনি তো। না। এবার আমি বলছি শোনো, হ্যাঁ। এ আমাকে একদিন, আমি ক্যাটারিং এ কাজে যাচ্ছি, ব্রিজের উপরে উঠছি, রানাঘাটে 6 নম্বর থেকে 5 নম্বর থেকে যে 2 নম্বরের দিকে যায়, সেই ওভার ব্রিজটা দিয়ে আমি যে পার হচ্ছি, আমার এখনো মনে আছে। এ আমাকে বলছে, 2 ধাপ উঠেছি তখনই আমাকে বলছে, আমার সব কিছু মনে থাকে, কখন কি হয়েছে না হয়েছে। তো ও আমাকে বলছে আমরা কিন্তু কেউ কাউকে প্রপোজ করিনি, হ্যাঁ, তো তুমি আমাকে প্রপোজ করবে না? আমি বলছি, তুমি করো। তখন তো আমার পাওয়ার বেড়ে গেছে, 2-3 দিন 4 দিন হুম। অলরেডি হয়ে গেছে, প্রেম করছি আমরা, কথা হচ্ছে ফোনে ফোনে। তো এ বলছে প্রপোজ করবে না, আমি বলছি প্রপোজ করবো। কি করে প্রপোজ করবো, আমি তো কোনো করিনি, তুমি একটু বলো না। আমাকে বলছে তুমি এভাবে বলো যে আই লাভ ইউ, এভাবে বলো। আমি বলছি বাহ, তুমি আমাকে প্রপোজ করে দিয়েছো, ঠিক আছে। আমি কিন্তু এটা একটা ট্রিক খাটিয়েছি যে তুই আমাকে করবি, আমি তোকে করবো না, ঠিক আছে। এ আমাকে বলেছে, বাস হয়ে গেছে। তারপর আমি কিন্তু ওকে কখনো কিন্তু প্রপোজ করিনি যে তোমাকে ভালোবাসবে, তোমাকে এ করবে, বলিনি। ওই যে ওই একটা কথাতেই শেষ, হ্যাঁ বাস, কথা স্টার্ট। তারপরে আস্তে আস্তে কথা স্টার্ট, কথা হতো। আচ্ছা, প্রপোজটা বলে দিলাম যে প্রপোজ কিন্তু আমরা কেউ করিনি, ওইভাবে চিটিংবাজি করে আমি প্রপোজটা নিয়েছি ওর থেকে। তো এর সাথে ফোনে গল্প করতাম, ফোনে গল্প করতে ভাই এর সাথে যা ঝামেলা হতো ভাই, 100টার মধ্যে হয়তো 80টা কথাই বুঝতাম না ওর, এত আস্তে আস্তে কথা বলতো। হ্যালো, হ্যাঁ কি হয়েছে, আমি না আন্তাজে হ্যাঁ হ্যাঁ করতাম, বা আমি গল্প শুনিয়ে যেতাম ভাই, বিরাট কষ্টে কথা বলতাম এর সাথে। এর মা বাবা থাকতো ঘরের মধ্যে, কথা বলতে পারতাম না। তার যে মধ্যে থাকতো আমাদের আমার টাইম, ভাই। এ ভাই থাকতো, এই ভাইটা তো বিরাট বদমাশ ছিল, শুধু ব্ল্যাকমেল করতো, গাড়ি নেবে, রিমোটের গাড়ি নিত আমার থেকে। ওর দিদির সাথে কথা বলতাম, ব্ল্যাকমেল করতো। আমাকে যদি গাড়ি দেয় রিমোটের গাড়ি, তো আমি মাকে বলবো না, রিমোটের গাড়ি নিয়েছে, হেলিকপ্টার নিয়েছে, এই নিয়েছে, অনেক কিছু নিয়েছে আমার থেকে। নিয়ে ওই 2 দিন খেলেছে। তারপর ভেতর যত পাসপত্র আছে সব খুলে এটার নষ্ট সাথে হয়ে ওইটা যেত, ওইটার সাথে আবার ওইটা। আবার ব্ল্যাকমেল করা স্টার্ট করতো, বিরাট বদমাস। আর সেই ভোর, ভোর বলছি মানে শীতকালে কিন্তু ভোরেই, সকাল 6টার সময় ভোর, ওর বাবা তো কাজে যাবে, ওর বাবা যখন কাজে যাবে সকাল 6টার সময় তো বাথরুমে যেত। তো সেই 10-20 মিনিট টাইম পেতো, ঠিক আছে, সেই টাইমের মধ্যে আমাকে ফোন করতো, ভাবে গল্প করতাম। সকাল 6টার সময় কুয়াশা পড়তো, এ ফোন করতো আমাকে। প্রথম ফোনটা ওর আসতো, কারণ আমি জীবনেও প্রথম থেকে ফোন করতে পারতাম না, ভয়ে ভয়ে, ওর মা থাকতো বাবা থাকতো। আমি বলেছিলাম আমি যখন ওয়েট করতাম সুবিধা হবে কখন ও তখন ফোন আমি ফোন করবে, করব। হ্যাঁ। দেখি সকাল 6টার সময় আমি সব রেডি, ওইসব নিয়ে ঘুমাতাম আর কি, জ্যাকেট, টুপিওয়ালা জ্যাকেট, তারপর জিন্সের প্যান্ট নিয়ে ঘুমাতাম। ওই গানটা বাজতো আমার ফোনে, ফোন আসলেই, মগর আনা ইসে তারা তুম কে ইহা সে ফির না জান, কবি শামধাবে, এই গানটা রিংটোন বাজতো। আর আমি খাট থেকে লাফ দিয়ে নামতাম, কানের মধ্যে হেডফোন ঢুকাতাম, ঢুকিয়ে জ্যাকেট গায়ে দিতাম, জিন্সের প্যান্ট পরতাম, আর বেরিয়ে যেতাম। মা জানতো, কিন্তু আমার মা জানতো, আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো। মা সবসময়, আমার মা নর্মাল মানুষ, এইসব কোনোদিন আমার মা বাধা টাধা দেয়নি। অন্যান্য যেমন বাধা দেয় না, এই করবি বাধা না, দিলে তো এবারে এত মেয়ে সুন্দর আনবি না, বৌমাটা পেত না। এইসব কোনোদিন আমার মা বলতে, আমার বলতো মানে এইসবের দিকে বাবা মা এত আনন্দ পেতো, আমার আনন্দতে মা আনন্দ থাকতো সবসময়। কিন্তু বাবার জন্য একটু ভয় পেতাম, লজ্জা পেতাম না ভয় পেতাম বুঝতে পারিনি আগে অব্দি। গল্প করতাম কিন্তু মাত্র 20 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য। ওর বাবা বাথরুম থেকে চলে আসতো, আবার ফোন কেটে দিত। মানে বহুত কষ্ট কষ্ট গল্প করতাম আমরা, কিন্তু সেইভাবে প্রচন্ড কষ্ট না। আনন্দ করে গল্প করতে পারিনি। আনন্দ রাতে করে আবার ফোন গল্প। করতো, রাত 12টার থেকে ও আবার গল্প করতো, কিন্তু রাতে তো এর কথা আমি আগামাথা কিছুই বুঝতাম না। কিন্তু তাও আনন্দ, গল্প করতাম, ঘুমও পেতো না খুব রাতে। কষ্ট হয়েছে বাবা ফোনে কথা বলতে। উম, না ঠিকঠাক না ঠিক করে ফোনে কথা বলতে পারতাম, তখন না আমার দেখা করতাম, না উম, কিছু হতো। তখন আমার কিন্তু ফেসবুকের নেশা, বিরাট ফেসবুকের নেশা ছিল। কিন্তু ওর জন্য ফেসবুকের নেশাটা উড়ে গেছে। তখন আমি বিরাট ফেসবুক করতাম, 2008-9 থেকে ফেসবুক করি। এবার হয়েছে আমাদের দেখা করব, প্রথম দেখা করব এর সাথে, ঠিক আছে। এর ফেসটা কিন্তু আমি ভুলে গেছি, আমিও ভুলে গেছি, আমি এর তো ফেস ভালো কিন্তু করে আমার মনে নেই, দেখিনি তো ঠিক আছে, নি। ফেসটা কিন্তু মনে নেই, কারণ ওকে তো দূর থেকে দেখেছি, আর সকালে সামনে দিয়ে যখন দেখেছি তেমন তো দেখিনি। যাই হোক, দেখা করব কবে, 28শে ডিসেম্বর, ডিসেম্বর। ওই মাসেই, ওই মাসে ওর সাথে দেখা করবো 28শে ডিসেম্বর। প্রথম দেখা করব, দেখা করতে গেছি কোথায়, কেপিসি হসপিটাল, এই দাদা হসপিটাল ভর্তি, দাদা হাত ভর্তি, ভেঙে গেছিল। হ্যাঁ। এ কোনোদিন নাকি দেখা করতে যেত না, ওই দিন নাকি প্রথম গেছে দেখা করতে আমার। মাকে বলেছিলাম যে মা আমাকে নিয়ে যাবো হসপিটালে, তুই গিয়ে কি করবি ও এতদিন? দাদা মানে কি, ওর মাসির ছেলে, যে মাসির মাসিটা ছেলে এখানে ঘুরতে হালালপুরে গেছিল, বাড়ি।
হ্যাঁ ঘুরতে গেছে, ওই মাসির ছেলে নাকি হাত মাত ভেঙে গেছে, হ্যাঁ যাই হোক ও অপারেশন হয়েছিল, কেপিসিতে ভর্তি ছিল। যাদবপুর কেপিসি হসপিটালে ভর্তি ছিল। তো তখন আমি মাকে বলেছিলাম যে মা তুমি আমাকে নিয়ে যাও, আর দাদাকে দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু মেন কি দাদা তো তাকে দেখতে ইচ্ছা করছে। বিকি যাই দাদাকে হোক। দেখতে ইচ্ছা করছিল। তো যাই হোক মা তো বলছে যে ঠিক আছে যাবি। এবার তখন আমি মাকে বলছি, মা তখন দেখি ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে নিয়েছে। আচ্ছা ও মা ফোনটা দাও আমার হাতে। বলছে কেন? আচ্ছা না এমনি ফ্যাশন ভাল বলো, লাগবে, হ্যাঁ তোর নতুনত্ব ফোন, দাও আমার হাতে দাও। নোকিয়ার ফোন ছিল ছোট, হ্যাঁ কিপ্যাড, আবার কিপ্যাড কিপ্যাড। জানো তো। হ্যাঁ যাই হোক ওটা নিয়ে তো আমি গেছিলাম। কেপিসিতে গেছি দেখা করতে, কেপিসি চিনি না, যাদবপুর চিনি না, কিছুই চিনি না। তারপর খুঁজে মুজে আমি ম্যাপ ট্যাপ তখন মনে হয় এত বুঝতাম না, যাদবপুরে নেমে লোককে জিজ্ঞেস করে করে গেছি, ঢুকে ভাই দাঁড়িয়ে আছি, এবার তো আমি তো ফোন করতে পারছি না, কারণ এই ফোন করতে মা ধরবে। আমাকে বলছে আমি ফোন করবো তোমাকে। ভাই ফোন আসে না, ফোন আসে না, আমি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমি আর পাশে বাড়ি একটা বন্ধু গেছি। এবার দেখি সিঁড়ি দিয়ে নামছে, আমি বলছি এই তো এই মেয়েটাই। হ্যাঁ নীল রঙের একটা টপ পরে, এখনো আছে ওই টপটা। ওই টপটা পরে আমাদের বাড়িতে আছে না, দেখি টকটক করে সিঁড়ি দিয়ে উপর থেকে নামছে, আমি বুঝি যে এইটাই তো, কারণ মনে পড়ে গেছে ফেসটা এই মেয়েটাই। তখনই ভাবছিলাম যে কোন মেয়েটা, কেমন দেখতে, ভুলে গেছি। যাই হোক দেখে আমার মনে পড়ে গেছে, টুকটুক করে নেমেছে, নেমে আমাকে ফোন করেছে, নেমে আমাকে ফোন করছে, বলছে হ্যালো তুমি এসছো, বলছে তুমি কোথায়। আমি বলছি তুমি পিছনে তাকাও, দেখি পিছনে যে তাকিয়েছে, দেখে আমি আর একটা ছেলে। এও মনে হয় ভাবছে, আমাকে বলেছে পরে, বলছে কি আমি ভেবেছি যে কোন ছেলেটা গো, দূর থেকে দেখেছি এত মনে পড়ছে না, বুঝতেও আমি না পারছে ওই তো। ছেলেটা। তখন আমি বিরাট ফ্যাশন মারতাম, বিরাট ফ্যাশন মানে নতুন নতুন ড্রেস, নতুন নতুন সোয়েটার যেগুলো উঠতো আমি ওগুলো পরতাম, মানে আমার ছোট থেকে খুব শখ ছিল ওইসব ফ্যান্সি মেয়েরা থাকা টাকা। এখন এতটা না ভালো লাগে না, বয়স তো বুঝছো, কম বয়সের হয়নি জন্য না। না। এখন আর ওইসব ভালো লাগে না, কি করবো এইসব করে, বুঝছো, মেয়ে বড় হয়ে গেছে। এখন আমার না কাজ হচ্ছে পুরোপুরি আমার ইনকামের দিকে, আমার ইসে চলে এসছে, আমার ওই ফ্যাশন ম্যাশনের দিকে আর ইসে নেই। আনন্দ ফুর্তি করি, বাড়িতে থাকি, বাড়িতে আনন্দ ফুর্তি করি, কোথাও আড্ডা মারি না, কিচ্ছু করি না, বউ বাচ্চার সাথে যা করি করি, একা একা তেমন কিছু করতেও মজা লাগে না। প্রথমেই এর সাথে দেখা করার পরে সাথে সাথে আমি ভাবলাম যে কি কথা বলবো, বলছো ফুচকা খেয়ে আসি। তো কেপিসি হসপিটালে ছোট একটা গেট আছে আউটসাইডে, অন্য দিক দিয়ে একটা, সেই দিক দিয়ে যখনই বাইরে বের হয় একটা ফুচকার দোকান আছে, এখনো ফুচকার দোকানটা বসে, আমি এই ফুচকা ফুচকা মুচকা টুচকা খেয়ে খেয়ে ওখান বাড়ি থেকে চলে এসেছি। বাড়ি চলে গেছে, ও বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমাকে দেখি ব্লুটুথে একটা গান দিয়েছে, ওই যে গানটা তোমায় ছেড়ে তোমায় বহু দূরে ছেড়ে যাবো বহু কোথায়। দূরে যাব কোথায়, এক জীবন, ওয়ান। এক জীবন ওয়ান না টু যাই না, মেয়েটা পার্লারে কাজ করতো, ছেলেটা ফটোগ্রাফার, হুম হুম। চোখে কি পড়ে যায়, মেয়েটা কানা হয়ে যায়, তারপর ছেলেটা ওর চোখ দান করে। আর ট্রেনে করে আসছি, পাশে যে বন্ধুরা বসে আছে, আমার পাশে যে বন্ধু আছে ওকে কেয়ারই করছি না ভাই, কানে হেডফোন আর গানটা শুনছি, আজ এই আনন্দ ভাই, গানটা দেখছি আর একে ভাবছি। বাড়িতে এসে সারাদিন ওই গান শুনতাম। সাথে প্রথম দেখা করেছি 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আবার ওর সাথে আমি দেখা করলাম। তো 1 জানুয়ারি উপলক্ষে তো আমাকে বলছে তোমার জন্য না আমি একটা শার্ট কিনেছি, তোমার জন্য গিফট। আমি ভাবছি না আমারও তো গিফট দিতে হবে, তবে আর আমি না এত বুঝতাম না, এই যে ওই গিফটটা পছন্দ করেনি আমি জানি না, কিন্তু খুব সুন্দর কিউট একটা গিফট দিয়েছিলাম। লাভ প্রেম করে না এইসব গিফটে দিতে হয়। এই শার্ট দিয়েছে ঠিক আছে, এখন জানো তো ভাই এর থেকে বড় বড় টেডি বিয়ার দিয়ে দিতাম ভাই, 10 ফুট 15 ফুট হাইটের আমি টেডি বিয়ার দিয়ে দিতাম এখনকার যদি হতো, অর্ডার দিয়ে বানাতাম। কিন্তু তখন তো আমি বুঝতাম না, আমি দেখিনি কি কে কি গিফট দেয়। আমার দাদা, আমার বৌদি দেখেছি দাদাকে একটা ওই টাইপের গিফট দিয়েছে। ঠিক আছে, অন্য মানে আওয়াজ হয় না ওই যে কেমন গিফট আছে আমি বলছি। নিচে এত বড় একটা বেস ছিল, তার উপরে দুটো হাঁস ছিল, প্লাস্টিকের হাঁস। হাঁস না দুটো পুতুল। হাঁস ওই দুটো, ও দুটো হাঁসই, ওটা চারটা মুখ হাঁস। হ্যাঁ। ঠিক আছে, দুজনের মুখে দুটো চুম্বক ছিল, মানে ওর মুখে চুম্বক আর ওর মুখে লোহার টুকরা মুখটা কিছু একটা ছিল। ওটার মধ্যে যে সুইচটা টিপবো না একটা আওয়াজ হবে, হাত দুটো ঘুরবে, করে ঘুরবে। আবার যখন দুটো পথ ঘুরিয়ে যখন ঠোঁটের সামনে আসবে, ঠোঁটের সাথে টুপ করে চুম্বকের সাথে লেগে যায়, টুপ করে মানে চুম খাচ্ছে, আবার ছিটকে যেত, ছিটকে আবার ঘুরে 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 যে মুখের সামনে যে আসতো, চুমুকে চুমুকে আকর্ষণ পেতো, আবার টুক করে টেনে নিত, মানে কত সুন্দর একটা কিউট না। যাই হোক ওটা নিয়ে আমার মেয়ে খেলে এখন, ঠিকই আছে। ফিউচার ভেবেই গিফটটা কিনেছিলাম। কোনোভাবে এর মা জেনে গেছে যে আমরা প্রেম করি, এর ভাই বলেছে। হুম। হ্যাঁ এর ভাই বলেছে, মা ও জানো বাবা দেখো রানাঘাটের থেকে না একটা ছেলে ফোন করে মাসি বাড়ির সামনে থেকে, ওর সাথে প্রেম করে, বাস এর মা হুলস্থুল না সেই দিতে। সময় আমার ভাই এসেছিল, তুমি সেই ভাইকে কোলে নিলে। ওর ওর মা, ওর ভাই মাসি বাড়িতে এসছে ঘুরতে, তো আমাকে বলছে জানো আমার ভাই কিন্তু গেছে তোমাদের পাড়ায়। আমি বলছি কোথায়, বলছে মাসি বাড়ি। আমি বলছি কেমন গো দেখতে, আমি আবার দেখতে চলে গেছি সাথে সাথে, দেখি সবুজ রঙের হাফ প্যান্ট পরে, উদলা গায়ে, জামা টামা ছাড়া নাকি, না না জামা সবুজ পরে। রঙের গেঞ্জি, কি পরে খেলছে মাটিতে, ছোট্ট মালটা এতটুকু ভুদায়ের মতন দিয়ে কি খেলছে। তো আমি আবার বলছি যেমন সবুজ রঙের প্যান্ট এমন গেঞ্জি, ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক। ভিডিও কল তো করতে পারবো না, না দেখাতে আমার পারবো না, ছোট তো ছোট ফোন। ফোন। তো বলছে হ্যাঁ হ্যাঁ এমন ফর্সা করে এমন এমন। দেখি আমি আমি বলছি ওর নাম কি, বলে স্বরাজ। আমি বলছি না রিকু। কি বলছো স্বরাজ, হ্যাঁ না রিকু, হ্যাঁ স্বরাজ বলছে।
আমি বলছি এই স্বরাজ, দিকে আমাদের তাকাইছে কেমন করে, আমি বলছি শোন শোন, ও এরকম করছে, ও ওদিকে হাসছে, বিরাট ভালো কিউট, কিউট না না আরো কত কিছু। যাই হোক ওকে আমি ডাকলাম, দেখে আমি বলছি তোর দিদির সাথে কথা বলবি, ও অবাক হয়ে গেছে কি করে দিদি হয় বা কি হয়, আমার দিদির সাথে কথা বলেছি। এবার দিদি, আমি বলছি চ ঘুরতে যাবি আমাদের বাড়িতে, বলছে না যাবো না। তারপর ওকে একটু আশেপাশে কোলে করে ওকে নিয়ে ঘুরে আশেপাশে আবার চলে এসেছি, এভাবে করে নিয়েছিলাম ওকে বাচ্চাদের মতন। তারপরে ওর ভাই জানি না কি করে বলে দিল ওর মাকে, বাস আমাদের সংসারে গিফট অশান্তি। দেওয়ার পরও হ্যাঁ, বলে দিল। বিরাট অশান্তি সংসারে, কত গিফট দিয়েছি তারপরে, মানে তারপরে কিন্তু ওকে আরো গিফট দিয়েছে, ওকে দেখার পরে আমি আরো ওকে গিফট টিফট দিতাম, যখনই মানে ইসে করতাম ওকে ফোন টোন করতাম, ধরা পড়ে যেত না কি হতো জানি না, কখন কখন আমাকে গিফট চাইতো, এই চাইতো যে আমার ভাই এই গিফট চাইছে এই গিফট চাইছে, আমি ওকে দামি দামি গিফট দিতাম সবাই, 1000 টাকা 1200 টাকা দামের হেলিকপ্টার, তারপরে 4 চাকা এসব, হেলিকপ্টার না যাই হোক এসব রিমোটের গাড়ি মাড়ি এসব অনেক কিছু ওকে গিফট দিতাম। এবার ওর মা জেনে গেছে, বাড়িতে বিরাট অশান্তি, একে মারধর করতো, আমাকে কথা বলতে দিত না, ফোন দিত না, বহুত কষ্টে কষ্টে যায় জানো না, লুকিয়ে চুরিয়ে ফোন করতো। ওর ওর একটা মামি নাকি হয় পাড়ার, সে আমাকে খুব হেল্প করেছে, নাম টাম বলবো না এখানে, না নাম বলা যাবে না। নাম টাম বলবো না, কে হেল্প করেছে না করেছে। আহ, খুব ওনাকেও থ্যাংক ইউ, আমাকে পায়ে ধরে নমস্কার, ঠিক আছে, খুব হেল্প করেছে, আমার ফোন কখনো কথা বলতে দিত। তারপর এ আমাকে বলছে যে আমার এমন মাসি আছে একটা, সেই মাসি কিন্তু খুব আমাকে গার্ড দিয়ে রাখে, আমার সাথে তোমার সাথে গল্প করতে না। আবার আমার তো রাগ হয়ে গেছে ভাই, ব্লাড ব্লাড পুরো গরম হয়ে গেছে, আমার রক্ত গরম হয়ে গেছে, কি করবো, আমি মাসির নাম্বার দাও তাড়াতাড়ি, দেখি মাসির নাম্বার দিয়েছে, মাসির ব্যাপারে আমি পুরো ডিটেলস জেনে নিয়েছি, মাসির নাম কি, কোথায় কারণ আমি থাকে, কেমন কি বলদ করে, ছিলাম, সব আমিও দিয়ে জেনে নিয়েছি। দিয়েছিলাম নাম্বার। এর মাসিকে আমি ডাইরেক্ট ফোন করে বলছি, হ্যালো বৃষ্টি মাসি বলছেন, বলছে হ্যাঁ কে, আমি বলছি, আমি বৃষ্টির বয়ফ্রেন্ড বলছি রানাঘাট থেকে, আপনি বৃষ্টিকে এমন গার্ড দেন কেন, বৃষ্টিকে আমার সাথে গল্প করে আপনি এমন বারণ করেন কেন, বলছে কেন বারণ করবেন, আমার মেয়েকে আমি যা ইচ্ছা করবো, উনি যেটা বলছে সঠিক কথাই, আমার তো ভাই মাথা গরম, আমি বলছি দেখুন এমন করবেন না, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, হ্যাঁ, তারপরে বলছে না ফোন করবে না এ করবে না, বোধ আমাকে গরম গরম দিয়েছে, ঠিক আছে, মানে যেটা হয় আর কি, মা মাসিরা যেটা করে, এমন কিছু হয়নি, কিন্তু আমার তো ভাই বিরাট রাগ উঠে গেছে, কিন্তু উনি তো ভালোর জন্যই করেছিল, ভালোর জন্য, আটকানোর জন্য, তাই না? ভালোর জন্য ওইটা আবার, হ্যাঁ, তো আমি আবার বলছি কি, আপনার একটা দোকান আছে না, আপনি দোকানে বসে থাকেন না, আবার আপনার দোকানে গিয়ে আমি বোম মারবো, বোম মেরে দোকান উড়িয়ে দেবো, ঠিক আছে। মাসি বলছে হ্যাঁ তুই তো গুন্ডা, তোর সাথে আবার বিয়ে দেবো আমার আমার মেয়েকে, কোনোদিন বিয়ে দেবো না, হ্যাঁ গুন্ডা, আমি বলছি গুন্ডা দেখেছো কি, তুমি দোকানে বসে থাকো না, তো দোকানে গিয়ে আমি বোম মারবো, দোকান মতো উড়ে যাবে, এ হয়েছে। তারপরে এর দাদা, এখানে যেটা যার হাত ভেঙেছিল সে, এর সাথে দাদা কোনো ঝগড়া হয়েছে, আমাকে দিয়ে সেটা মিটিয়েছে, এত বদমাস। দাদা বলেছে আমাকে, না না আমি সব জানি না, বলছে কি জানো আমার দাদা না তোমার সাথে গল্প করতে না, আমার দাদা বলছে এর সাথে কথা বলবি না এ করবি না, ঠিক আছে, আমি তো দাদা নাম্বার দে, দাদাকে ফোন করেছি, আমি বলছে নাম টাম ধরে দাদা বলে ডেকেছি, আমি বলছি তুমি এ বলছো, বলছে হ্যাঁ, আমি বলছি আমি বৃষ্টির বয়ফ্রেন্ড বলছি, কে, আমি বৃষ্টির বয়ফ্রেন্ড, বাড়ি কোথায়, আমি বলছি তোমাদের বাড়ির পাশে বাড়ি, তুমি নাকি এমন এমন বলছো, তুমি জানো তো আমি কে, আমি কি করবো তোমাকে, ঠিক আছে, আমি ঠেট দিতাম, ফোন করে ঠেট দিয়েছি, বুঝলে আমার তো রাগ ভাই, বিরাট মাথা গরম হয়েছে, আমার সাথে আমি প্রেম করছি ওর সাথে, আর ও আমাকে গার্ড দেওয়ার কে, ঠিক আছে, গার্ড কার দেওয়ার, দেবার কে? তো যাই হোক ভাই, আমার বিরাট সত্যি কথা বলছি, এইসবে প্রচন্ড মাথা গরম আমার, আমি ফোন করে হুমকি হুমকি দিয়েছি, আমি বলছি তুমি চেও না, আমি এমন, আমি তো এই করে দেবো তোমাকে, গায়েব করে দেবো, এই করে দেবো এই করে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এসেছিল একটু, কোথায় ছিলাম, এখানেই ছিলাম, মানে কি কি বলছিলাম জানি, যাই হোক ওখান থেকে সবকিছু হয়ে গেছে, আমাকেও দাদার কাছে শত্রু বানিয়েছে, কিন্তু পরে দাদা বলছে না ভাই আমি তোমাকে চিনি না জানি না, বৃষ্টি মিথ্যা কথা বলছে, আমি তোমাকে ব্যাপারে জানি না, তাও আমি বললাম যে ঠিক আছে, একে আমি জিজ্ঞেস করছি, এদিকে হাসছে আবার, ও কনফিডেন্সে ছিল তো, এই তো এক দেবো, একে কনফিডেন্সে রেখেছে, সব শুনেছে, বলছি বাবা তুমি দাদা কেমন বলেছো, ঠেটমেট দিয়ে তো আমি ভুল করেছি, তোমরা কিন্তু এসব ঠেটমেট দিও না, এসব না কিন্তু, এটাও দেবা, দেখবা ভালো হবে। ঠেট দেওয়াতে তো ওর বাড়ির থেকে আরো খেপে গেছে, আমার সাথে যাও বিয়ে দিত তাও দেবে না, ঠিক আছে, বিরাট কড়াকড়ি ভাব। আমার একটা বন্ধুকে আমি ফোন করে বললাম গুজরাটে, সে প্রিয় ব্রত, দাদা বয়ে রাখি তাকে আমি, এখন এখন নাম ধরে রাখি, বন্ধু হয়ে গেছে, আগে দাদা বয়ে রাখতাম, তো প্রিয়ব্রতদা আমাকে ফোন করে, ও সব জানতো, ওকে বলতাম ঘটনা কি হয়েছে না হয়েছে, আমি বলছি তুই এক কাজ কর, কলকাতায় কাজ করিস না, তুই গুজরাটে চলে আয়, আমার অফিসে কাজ কর, তোকে আমি একটা কাজ দিচ্ছি এখানে, তুই আমার কোম্পানিতে কাজ কর, করে তুই বৃষ্টিকে বিয়ে করে নে। এত দূরে যাওয়ার আগে একটু আসি, একটু মজার ব্যাপার আছে, সরস্বতী পুজোয় এর সাথে দেখা করার কথা, ঠিক আছে, সরস্বতী পুজো এর সাথে আমি দেখা করবো, এ আমাকে কি বলছে না, বলছে কি কালকে আমি কি বেনুনি করে আসবো, সাগর বেনুনি করে আসবো না কি বেনুনি করে আসবো, এই এত এত বেনুনির নাম বলছে ভাই, আমি ছেলে মানুষ আমি কি বুঝি ভাই কি বেনুনি না বেনুনি, আমি বলছি তুই একটু সাগর বেনুনি করে আসো, তারপরে সাগর বেনুনি না সাপ বেনুনি করে আসতে আমি যাই না ভাই, এমনি নর্মাল বেনুনি করেছে, এত লম্বা চুল ওর কোমরের নিচে অবধি,
পাক দেওয়া আর কিছুই না, মুখের মধ্যে হলদি না মেখে, গো, এখন এইসব কথা কাঁচা ফালতু কথা, এটা মুখের মধ্যে হলুদ মেখে। কাঁচা হলুদ মেখে ভাই পুরো হলুদ করে দিয়েছে না গো, মুখে। হ্যাঁ সত্যি বলছি, ঠিক আছে, সরস্বতী পুজোয় হলদি মাখে না, হলদি টলদি মেখে একটু হলুদ ভিক্টোরিয়াতে ঘুরতে গেছি, এই আমাকে বলছে কি আমাকে যেন বেশিক্ষণ টাইম নেই, 1 ঘন্টার মধ্যে আমাকে ঘুরতে হবে, না মা কিন্তু করবো। আমি যে ঠিক আছে, আমি তো আয় কারণ তো আমি একবার, মাকে তো বলে বেরিয়েছি, মানে সরস্বতী পুজোর ফটো সময়। তুলবে নাকি। হ্যাঁ, আমরা প্রত্যেক সরস্বতী পুজোর সময় আমরা 3 বান্ধবী, মানে আমি, তোতন, বৈশাখী, রিয়া। রিয়া, টোটাল 4 জন আমরা মিলে মানে ফটো আমরা তুলবই, ঠিক আছে। আর আমরা সেদিনকার মানে সেই সব মানে সরস্বতী পুজোর দিনকার মাকে বলে বেরিয়েছে সত্যি সত্যি যে স্কুলে যাব, সত্যি স্কুলে গিয়ে সত্যি খাওয়া দাওয়া করব, ঠিক আছে, টাইম টিক তো টিক টিক লাগবেই। টিক 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 করলে সত্যি সত্যি। হ্যাঁ সত্যি সত্যি খাওয়া দাওয়া করবো, ওই জন্য মা আরো বাড়ি থেকে ছেড়েছে। মা বলছে তাতে কিন্তু ঢুকে যাবি। আমরা বাড়ি থেকে কিন্তু 3জনই 4জনই কিন্তু বেরিয়েছি। ওরা স্কুলের দিকে চলে গেছে আর আমি আমার মতন জায়গায় চলে গেছি। তো যাই হোক, ওখান থেকে ভিডিও দেখে চলে এসেছি। আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, বুঝেছো, জানি না ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে কিনা, মাইক ইউজ করছি, তারপর ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যদি ঘ্যার ঘ্যার আওয়াজ করে তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তা আমরা যতদিন ট্রেন করতাম, এতদিনের মধ্যে কিন্তু আমাদের হয়তো 4বার হয়তো দেখা করেছি আমরা, তাই না? 4বার কি 5বার দেখা করেছি। ওই কেপিসি হসপিটালে 2বার দেখা করেছি। একবার হচ্ছে তোমার সরস্বতী পুজোতে ঘুরতে গেছি, আর একবার হচ্ছে তোমার গুজরাটে যেদিন যাব তার আগের দিন, মানে রং খেলার আগের দিন ওর সাথে দেখা করে গেছিলাম। তো গুজরাটে পৌঁছে গেছি, যখন একটা কোম্পানিতে জয়েন করেছি, ভালোই কাজবাজ করছিলাম, মাঝে মধ্যে গল্প টল্প হতো, দিনে 2বার মতন কথা টথা হতো। ওর টাইম বুঝেও ফোন করতো, কারণ ওর মা তো পুরো খেপে গেছে, ঠিক আছে, মা পুরো খেপে গেছে। এর মা একে যখনই মানে ধরা পড়তো মারধর করতো একে। তারপরে এর মা জানতো যে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার প্ল্যান ছিল যেটা, যে গুজরাটে কাজে ঢুকি, কাজে ঢুকার পরে একটা পার্মানেন্ট কোনো কাজ করি, 1 বছর 2 বছর পরে আমরা বিয়ে করব। তার আগে আমরা শুধু ফোনে গল্প করবো, ও দিনে 1বার 2বার গল্প করলে হয়ে যাবে। এটাই প্ল্যানিং ছিল আমার। ঠিকঠাকই চলছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। আমি হয়তো ওই মার্চ মাসে কি এপ্রিল মাসে গেছি, রং খেলা ছিল কি মাসে, মার্চ মাসে বা এপ্রিল মাসে আমি গুজরাটে গেছি। যার পরে মার্চ এপ্রিল মে জুন ভালোই কাজ চলছিল। জুন মাসের 14 তারিখে ওর সাথে আমার কথা হচ্ছে, কথা হতে হতে হঠাৎ করে দেখি ওর মার গলা আওয়াজ পেয়েছি, আর থতমত খেয়ে গেছে ও, আর ফোনটা কেটে দিয়েছে। মানে আমি বুঝে গেছি যে ওর মা ওকে ধরে নিয়েছে কথা কথা বলতে বলতে। বাস ফোন কেটে গেছে। 14 তারিখে সারাদিন কোনো ফোন আসেনি, 15 তারিখে ফোন আসেনি, 16 তারিখে ফোন আসেনি। আমি টেনশনে পড়ে গেছি, কি হয়েছে ভাই কে জানে। হঠাৎ দেখি 17 তারিখ দুপুরে আমি ডিউটির মধ্যে আছি, হঠাৎ আমার ফোনে ফোন এসছে অন্য নাম্বার থেকে, রং নাম্বার থেকে, হ্যাঁ অন্য নাম্বার থেকে একটা ফোন এসছে। ফোন থেকে এর আওয়াজ পেয়ে তো বিরাট শান্তি পেয়েছি। আরে ফোন করে আমাকে বলছে আমার কথা শুনো, হ্যাঁ আমি না আবার ধরা পড়ে গেছি, আমার মা আমাকে বিরাট মেরেছে। এ কাঁদছো আর ফোন করছো আমাকে, বলছে আমাকে বিরাট মেরেছে, ফোনেই দেয় না, আমাকে ঘর থেকেও বেরোতে দেয় না, ফোনও দেয় না। মানে শুধু স্কুল যাওয়ার সময় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পড়তে যাওয়ার সময় নিয়ে যাচ্ছে, আর তো কোথাও না, বন্ধুদের সাথে কোথাও দেখা মানে কোথাও দেখা করতে যেত না, বন্ধুদের সাথে কোথাও দেখা করতে যেত না। 3-4 দিন কোনো কথা হচ্ছিল না। আমি তো প্রচন্ড টেনশন করে গেছিলাম। যখনই ওর ফোনটা এসছে আমি শান্তি পেয়েছি। তারপরে আমাকে এমন বলছে যে ধরা পড়ে গেছে এই ব্যাপার, মা কিন্তু এমন আমাকে কথা বলতে চায়, গার্ড দিচ্ছে। আর আমার মা বলছে যে আমাকে অন্য কারোর সাথে বিয়ে করিয়ে দেবে। বলছে এখন আর বয়স টয়স দেখবো না, ওর তখন 15 বছর 16 বছরও হয়নি, 15 বছর, হ্যাঁ 15 বছর কমপ্লিট হয়ে গেছে। তো ভয় দেখানোর জন্য কিনা আমি জানি না সেটা। তো আমি আর রিস্ক নেইনি, আমি একে হারাতে চাইনি, এও আমাকে হারাতে চাইনি। এ বলছে তুমি যেটা করবে বুঝে শুনে তাড়াতাড়ি করো। আমি বলছি দেখো, আজকে 17 তারিখ, আমাকে এই তৎকালে টিকিট কাটতে দাও, 2-1 দিনের মধ্যে আমি তোমার এখানে যাচ্ছি, পরে সবকিছু জানাচ্ছি। এখন তুমি ফোন কেটে দাও, রিস্ক নিয়ে লাভ নেই, আমাকে যেমনি হোক পরে ফোন করো, আমি তোমাকে সবকিছু জানিয়ে দেবো ডিটেলসে। তারপরে একদিন সারাদিন কোনো ফোন নেই, ঠিক আছে, আমি তো বিরাট টেনশনে আছি। তারপরে ওই বলছিলাম ওর মামি একটা ওকে খুব হেল্প করতো, সে মামিটা ওকে খুব সাহায্য করেছে। মামিটা আমাকে খবর দিত, ও মামিটাকে বলতো, মামিটা হয়তো ওর সাথে দেখা করতে যেত বাড়িতে, কিছু একটা মানে পুরো টিভির মতন কেস, সিনেমার মতন কেস। তো আমার টিকিট হয়েছে 20 তারিখ রাতে, গুজরাট ভডুচে আমি থাকতাম, গুজরাট টু হাওড়া। 22 তারিখ দুপুরে আমি হাওড়াতে পৌঁছাবো। একে আমি এর সাথে দেখা করবো যেমনি হোক, 4-5 ঘন্টা টাইম নিয়েছি হাতে, 4-5 ঘন্টা টাইম নিয়ে মানে এর সাথে দেখা করবো বিকেল 4টে-5টার মধ্যে। দেখা করে ওকে নিয়ে নেবো আমি আমার সাথে, নিয়ে যাব হাওড়াতে। আবার হাওড়ার থেকে আরেকটা ট্রেন, হাওড়া টু কোথায়, দিল্লি। আমার দিদি থাকে ওখানে রাজধানীতে, আমার দিদি থাকে, মেজদি থাকতো আর কি। তো ওখানে আমার
টিকিট করা হয়ে গেছে। আমি গুজরাট থেকে হাওড়া পৌঁছে গেছি। হাওড়াতে পৌঁছানোর পরে ভাই এর সাথে কোনো কথা নেই, কোনো কথা নেই। ওর মামি মাঝে মধ্যে আমাকে ফোন করে বলতো যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, বৃষ্টি পুরো তৈরি। বৃষ্টিকে আমি একে বলে দিয়েছি যে দেখো তুমি যখন ঘর থেকে বেরোবে কিচ্ছু নেবে না, কোনো ড্রেসপত্র নেবে না, তোমার জন্য আমি জামা কাপড় কিনে নিয়েছি, তুমি শুধু আধার কার্ডের জেরক্সটা নিও। আর বাইরের দেশে যদি, বাইরের দেশে না আমরা বাইরের স্টেটে যদি যাও, আধার কার্ডটা কিন্তু মাস্ট দরকার। তো কি বলছে আধার কার্ডটা নিয়েও কোনো জামা কাপড় নিতে হবে না। আর এর যত বন্ধু বান্ধবী আছে, আমি মানে এর বান্ধবী ছিল তোতন, রিয়া, বৈশাখী, পাপিয়া, এরা খুব ভালো মানুষ, খুবই আমাদেরকেও সাহায্য করেছে। আর খুবই মিষ্টি মানুষ এরা, কি বলবো, মিষ্টি মনের মানুষ, পিঁপড়া ধরে যায় এদের গায়ে। মানে সত্যি খুবই ভালো মানুষ। তোতন, রিয়া, পাপিয়া, বৈশাখী, এ চারজন খুব হেল্প করেছে আমাদেরকে। কিন্তু আমি চাই নাই যে ওরা আমাদের বিপদে পড়ুক। মানে হয় না যে একে যদি আমি নিয়ে চলে যাই, বান্ধবীদেরকে ধরবে, এর মা বাবা গিয়ে বান্ধবীদের চাপ দেবে, এটা হ্যারাসমেন্ট করবে, অনেক অশান্তি করবে, পরে আমরা মিশে যাব কিন্তু আমে দুধে মিশে যাবে, পরে ওরা কিন্তু আড়ি কড়াকড়ি খাবে। সেই জিনিসটা আমি চাইনি। আমি ওদেরটা ভেবেছি, আমি ভেবে একটা প্ল্যান করেছি যে ওদের সবাইকে শিখিয়ে দিচ্ছি যে তোমরা সবাই মিলে বৃষ্টির সাথে ঝগড়া করো, সবাই মিলে বৃষ্টির সাথে ঝগড়া করো, এক সপ্তাহ কোনো কথা রাখবে না, পাড়ার মানুষ যেন সবাই জেনে যায় যে বৃষ্টির সাথে ওদের সবাই ঝগড়া। যখন আমরা পালিয়ে যাব যেন পাড়ার লোক যেন কেউ ওদের দোষ যেন না দেয়, ওরা যেন সবাই না ওর সাথে ওদের সাথে তো বৃষ্টির কথাই হয় না ঝগড়া, ওরা বৃষ্টিকে সাহায্য করেনি। ওটা ওইটুকু মাথায় আমার প্ল্যান খাটিয়েছিলাম। তো ঠিক কথা মতো সবকিছু হয়েছে, ঝগড়া করেছে, কথাবার্তা বন্ধ, ওদের সাথে সবকিছু ঠিকঠাক হয়েছে। এবার আমি হাওড়াতে নেমেছি দুদিন পর, 22 তারিখে, 20 তারিখে উঠেছি ট্রেনে, 22 তারিখে হাওড়াতে নেমেছি। হাওড়াতে নেমে আমি শিয়ালদা এসেছি। শিয়ালদার থেকে আমি যখন ট্রেনে উঠবো তখন আমি ওর মামির নাম্বারে ফোন করেছি। মামি বলছে যে বৃষ্টি তো এখনো আসেনি, যাই না কি ব্যাপার, তা আমি চেষ্টা করছি যোগাযোগ করার। এ আমাকে আর একটা আননোন নাম্বার দিয়ে ফোন করেছে। ও একটা কোন থার্ড পার্টি বান্ধবী জোগাড় করেছে, ঠিক আছে। ওর বান্ধবীদের সাথে আমি গল্প করতে বারণ করেছি যেন কোনো প্রবলেম না হয়। ওর মামিও আছে, মামির ফোন দিয়ে ফোন করবা কিছু, ওর মামিকেও জানাইনি, না জানিয়েছি আমি জানি না। ওদেরকে থার্ড পার্টি একটা কোন বান্ধবীর ফোন দিয়ে ফোন করেছে, ফোন করে বলছে শোনো আমি না মার ফোনটা নিয়ে আসি নাই। আমি বলছি মার ফোনটা নিয়ে চলে আসবা, পরে দেখা যাবে যা হোক, তার কন্ট্যাক্ট তো রাখতে হবে যে আমি কোথায় থাকবো, কিভাবে দেখা করব। তো আমি ওকে বললাম যে দেখো কিছু তো করার নেই, কন্ট্যাক্ট করতে পারবো না, তুমি এক কাজ করবে সোনারপুর স্টেশনে এসে টিকিট কাউন্টারের সামনে দাঁড়াবে, আমি টিকিট কাউন্টারের সামনে তোমাকে খোঁজাখুঁজি করবো, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, যাই হোক আমি তোমাকে নিয়ে চলে আসবো। ও সবকিছু ঠিক আছে, হা হা করেছে, বিরাট চালাকও, এমন ভাও খেয়েছে। কিন্তু এত যে বুড়বক, এত বোকা। তখন বয়সটা দেখো, একা কোথাও গাড়ি রাস্তা বলতে একা আমি কোথাও কিছু আমি চিন্তা না, আমি কি করে যাবো আমি ওইখানে। যাই হোক শিয়ালদার থেকে আমি আবার যেই গড়িয়া পার করে নন্দীপুর পার করছি আর কি, সোনারপুর স্টেশন ঢুকবে, আমার যা আনন্দ লাগছে ভাই, বিয়ে করবো, একটা বিরাট আনন্দের ব্যাপার, ঠিক আছে। সোনারপুর স্টেশনে নেমে গেছি, ট্রেন নামতে থামতে না থামতে আমি আবার তাড়াতাড়ি মতো নেমে গেছি। নেমে গিয়ে এবার টিকিট কাউন্টার সামনে গিয়ে দেখি এই মাল নেই, এই নেই। আমি টিকিট কাউন্টারে খুঁজছি, আশেপাশে খুঁজছি, আমি চাইতো আমার সাথে ইয়ার্কি মারছে লুকিয়ে লুকিয়ে। আমি খোঁজাখুঁজি করছি ভাই, দেখি নেই, কমসে কম 5 মিনিট মতো খোঁজার পরে দেখি নেই। অন্য লোকজন আসছে যাচ্ছে কিন্তু এ নেই। আমার বুক ধকধক ধকধক করে কাঁপছে, ভাই কি হবে কি হবে, কি হয়ে গেছে ভাই, কিছু তো বুঝতে পারছি না কোথায় কি। আমি এত দূর থেকে এসেছি, আবার 2-3 ঘন্টা পরে আবার ট্রেন, তখন 4টে বাজে, 4:30 বাজে। আবার 7টার সময় আমার দিল্লি যাওয়ার ট্রেন, পূর্ব এক্সপ্রেস না কোন ট্রেন মনে পড়ছে না, ওই ট্রেন। আমি তো বিরাট টেনশনে পড়ে গেছি কি হবে না হবে। বুঝতে পারছো আমার জায়গায় তোমাদেরকে রেখে ভাবো যে আর কি হতে পারে, যে টাইম নেই, তার মধ্যে ওকে খুঁজে পাচ্ছি না। আমি ডাইরেক্ট ওই বান্ধবীটা, যে বান্ধবীর ফোন দিয়ে লাস্ট ফোন করেছো সে বান্ধবীকে ফোন করেছি। বান্ধবী ফোন করে বলছি শোনো, ওনা তোমার এখানে গেছিল সোনারপুর স্টেশনে, ওর মা আর মাসি গিয়ে ওকে মারধর করে ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে এসছে। আমি ভাই বললাম সব শেষ হয়ে গেল আমার, পুরো প্ল্যান ভেস্কে গেছে। আমি পুরো একদম মানে মাটিতে বসে পড়ার মতো হয়ে গেছে, চোখ দিয়ে জল গড় গড় চোখ দিয়ে জল পড়ছে, আমার বুক কাঁপছে। বলার পরে কি হয়েছে জানো, ওই বান্ধবীটাই নাকি ওর মাকে আবার বাড়ি থেকে বলে দিয়েছে। ঠিক আছে, কেমন বদমাস বান্ধবী ভাবো, মানে এমন বান্ধবী তো কোনো শত্রুর যেন না হয়। ওই বান্ধবীটা এত খারাপ কাজ করেছে আমাদের সাথে। ওই বান্ধবীটা তো জানতোই না আগামাথা কিছু, ওই দিন ও জানিয়েছে। ওই বান্ধবীর ওকে অটোতে উঠিয়ে দিয়েছে, অটোতে উঠিয়ে দিয়ে আবার বাড়িতে এসে বলেও দিয়েছে যে তোমার বৃষ্টি কিন্তু পালিয়ে যাচ্ছে একটা ছেলের সাথে, ও সোনারপুর স্টেশন আসে, তোমরা তাতে গিয়ে ওকে নিয়ে আসো। কেমন বদমাস বান্ধবী সারা। পরে জানতে পেরেছি কেসটা, আমি এক ডিসিশন নিলাম ভাই যা হবে দেখা যাবে, আমি ওর বাড়িতে যাব। ঠিক আছে, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে যা হওয়ার হবে ভাই। কারণ
আমি গিয়ে একটু সামনাসামনি কথা বলবো। আমরা তো ভালোবাসা করতাম, আমরা ভুল করেছি কোনো? আমরা আমি নিজের পায়ে দাঁড়াতাম তারপরে বিয়ে করতাম। আমি তো এখনো ইয়ে করিনি, আমি ৩-৪ বছর টাইম নিতাম বিয়ে করার জন্য। আমি এখন বিয়েই করতাম না, আমারও বয়স হয়নি তখন, আমার ২১ বছর বয়স, এরও তখন ১৫ বছর ১৬ বছর বয়স। তখন কে বিয়ে করে ভাই? ওই বয়সে কে বিয়ে করে? আমি চাইছিলাম ১৮ বছর হয়ে যাক, ২০ বছর হয়ে যাক, তখন বিয়ে করবো। ৩-৪ বছর প্রেম করি, তারপরে বাইরে থেকে দেখে শুনে বিয়ে করবো। অনেক ইচ্ছা ছিল আমার, ঠিক আছে, আমার বহুত ইচ্ছা ছিল, যাই হোক এটা হয়নি। সোজা বাড়ি চলে গেছি। আমি তো ওর বাড়ি চিনি না। ওই একদিন রাত্রেবেলা গেছিলাম রং খেলার আগের দিন। ও আমাকে দূর থেকে দেখিয়েছিল যে ওই দেখো বাড়িটা, ১০০ পাওয়ারের ডুম জ্বলছে, ওখানে তো গাছের গুড়ি মুড়ি পড়ে আছে, ওইখানেই আমি ভাড়া থাকি। ওইখানে বলছে ভিতর দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমি ভাড়া থাকি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওই যে আমার মাথার মধ্যে ক্যাচ করে নিয়েছি, ওখানে একটা বারো শিব মন্দির বলে একটা জায়গা আছে, বারো শিব মন্দির অব্দি গেছি। ওখানে যাওয়ার পরে পুরো আমি এরিয়া চিনে যাচ্ছি আস্তে আস্তে করে, যে ওদিন রাত্রেবেলা তো আমি এদিক দিয়ে গেছি, এদিক দিয়ে গেছি। তখন আমার মাথায় একটা বুদ্ধি এসছে, যেখানে যাচ্ছি কিছু তো একটা হয়ে যেতে পারে আমার সাথে। কারণ ১৬ বছরের মেয়ে, ১৫ বছরের মেয়ে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। তো ওর বাড়ির থেকে আমাকে অনেক কেস দিয়ে দিতে পারে, রেপ কেস দিতে পারে, কিডন্যাপ কেস দিতে পারে, অনেক কিছু দিতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। রাগের ঠেলায় কি করবে না করবে। তারপরে এই বলেছে মামা নাকি বিরাট রাগ, এই মামার এই মাসি বিরাট রাগ, আমাকে এইসব বলেছে আগে। তো আমি সেই বুঝে আমি লগে লগে ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি হোয়াটসঅ্যাপ বের করে আমার সুদর্শন যে বন্ধুটা আছে তাকে মেসেজ করেছি, ভয়েস মেসেজ করেছি, লাইভ লোকেশন পাঠিয়েছি, আরো ৩-৪টে বন্ধুকে সেম টু সেম মেসেজ ফরওয়ার্ড করে দিয়েছি। ফরওয়ার্ড করে একটাই কথা বলেছি যে আমি গুজরাটে নেই। ওরা সবাই জানে আমি গুজরাটে, আমি তো গুজরাটে নেই। আমি এমন এমন কেস, আমি এখানে এসেছি, ও ধরা পড়ে গেছিল, আমরা ধরা পড়ে গেছিলাম, তো আমি এখানে এসেছি, ওর বাড়িতে যাচ্ছি। আমি যদি ২ ঘন্টার মধ্যে তোদেরকে ফোন করি, ভাবি সব কিছু ঠিক আছে, আজকে ফোন না করি, আমার বাড়িতে এই খবরটা দিয়ে দিস, আর এই আমার অ্যাড্রেস লাইভ লোকেশন পাঠিয়েছি, ভাববি এখানেই আমার কিছু একটা হয়েছে, এখানে এসে যোগাযোগ করিস। এর নাম টাম সব বলেছি, এর বাড়ি সবকিছু মানে বলে দেবো আর কি, কোথায় কি হয়েছে কিভাবে হয়েছে। তার মধ্যে সুদর্শন আমাকে ফোন করেছে, বা আমি সুদর্শনকে ফোন করেছি। সুদর্শন আমাকে বলছে ভাই তুই কি করেছিস, তুই ভুল করছিস, সেটা তুই চলে আয়, তুই ব্যাক কর, এটা কিন্তু ঠিক না, ওর বয়স হয়নি, তুই কিন্তু কেস খাবি, তুই এই হবি, মানে যেটা আমি ভেবেছি ও সেগুলোই ভেবেছে, আমাকে বুঝাচ্ছে। আর কিন্তু আমার মাথায় কিচ্ছু নেই ভাই, আমি একে নিয়েই যাব। আমার সেই সময় বুদ্ধি নেই যে আমাকে থরি না দেবে এর সাথে। পাড়ার লোক সব জানাজানি হয়ে গেছে, ১৬ বছরের মেয়ে, ১৫ বছরের মেয়ের সাথে কেউ বিয়ে দেয়? কিন্তু আমার ইচ্ছা সেদিনই বিয়ে করবো, বা মীমাংসা একটা করে আসবো, যাই হোক। যে আমি তখন পালিয়ে যেতাম না, তোমরা খাড়া করেছো, আজকের দিনটা তোমাদের জন্য হয়েছে। তোমরা ফোনে গল্প করতে যেতাম না দেখেই, আমাদের সাথে ছাড়াছাড়ি করে দিচ্ছিল দেখেই আজকে এই পদক্ষেপটা আমরা নিয়েছি। ওই বাড়ির সিচুয়েশনে এমন হয়েছে। তো যে ওর বাড়ির সামনে যাচ্ছি ভাই, গিয়ে দেখি বাড়ির সামনে ভিড়, লোকজন ভিড়। তো কি আর করা যাবে ভাই, তখন আমার মাথায় যে না সিন্দুকও ভাসছে, এর মামা এসে আমাকে মারবে, এর মা মারবে, এর বাবা মারবে, পাড়ার লোকজন মারবে, মাটিতে ফেলে লাথি মারবে, মুখ ফাটিয়ে দেবে, জামা কাপড় ছিঁড়ে দেবে, যেটা হয় আর কি, সবকিছু ভাবছি আমি। কিছু করার নেই, তাও আমার একেই চাই। তো এর বাড়ির সামনে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি ওকে একটা বউ একে বকা দিচ্ছে, যা ঘরে যা তুই। তখন আমি বুঝে গেছি আকার ইঙ্গিতে যে ওটা ওর মা হবে, কারণ ওর মাকে তো আমি চিনতাম না। আকার ইঙ্গিতে বুঝে গেছি ওটা ওর মা হবে। দেখি ওর মা আমার দিকে কড়া কড়া ভাবে তাকাচ্ছে, পাড়ার বউরা কড়া কড়া ভাবে আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। তখন আমি ভাবছি যে শেষ, এখন ওই আমাকে মারধর স্টার্ট করবে। তারপর দেখি একটা ওদিক থেকে একটা মেয়ে আসছে রানিং স্পিডে, হাঁটতে হাঁটতে, কানে ফোন নিয়ে কথা বলতে বলতে আসছে। বলছে আরে জানিস না, আমার দিদির মেয়েটা খুব বড় একটা অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, তোকে আমি পরে ফোন করছি। তখন আমি বুঝে গেছি এটা ওর মাসি, কারণ ও আমাকে একটা আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়েছিল একসময় যে আমার একটা কম হাইটের একটা মাসি আছে, ছোট মাসি, সে কিন্তু বিরাট রাগী, চশমা পরে। তো আমি বুঝে গেছি যে ওটাই ওর মাসিটা। মাসিটা এসছে, ফোনে কথা বলতে বলতে আমাকে বলছে তুমি বিকি? আমি বলছি হ্যাঁ। বলছি এদিকে এসো। যখন বলছে না ভাই এদিকে এসো, আমার বুকে ঘন্টার ঘন্টা কাঁপছে, আমি শেষ। এবার ভাই মারধর করবে। আমি কোথায় নিয়ে যাচ্ছি কি জানি, দেখি আমাকে ৫০ মিটার ১০০ মিটার দূরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলো। যখন নিয়ে যাচ্ছে না আমি বুঝে গেছি ভাই ওদের কোনো প্ল্যানিং আছে, আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, কোনো হয়তো মানুষজন বসে আছে। দেখি একটা ঘরের মধ্যে আমাকে ঢুকালো, একটা গ্রিলটা খুলে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছে। ঘরের মধ্যে যে ঢুকছি না, ঘরের মধ্যে ঢুকার আগেই পা দিয়ে হাঁটছি, আর আমি বুঝে গেছি যে এখানেই আমার শেষ, আমার জীবন এখানে বেরিয়ে যাবে, এখানে আমাকে মেরে ফেলবে। আমাকে ঘরের মধ্যে ঢুকাচ্ছে এই কারণেই যাতে রাস্তার লোকজন না দেখে আমাকে মারবে, মুখ টুক বেঁধে হয়তো মারবে, আমাকে জানে মেরে দেওয়ার জন্য প্ল্যান করছে। আমি তাও রিস্ক ইসে করছি না, আমি কিন্তু ধরবো যা আমি হওয়ার হবে সেই এবার। সময় ঠাকুরকে খুব ডেকেছিলাম, যখন ওই যে আমাদের সোনারপুর থেকে যখন নিয়ে আসলো, হ্যাঁ আমি তখন খুব ঠাকুরকে, ঠাকুর আমাকে তো ওর নিয়ে যাচ্ছে, আর বিকি এসে তো আমাকে আর পাবে না।
ও যদি বুদ্ধি মানে বুদ্ধিটাও ভাবিনি, আমি ভাবছি ও যদি কোন রকম ভাবে আমাদের যদি চলে আসে মানে সিনেমার মতন, আমাকে নিয়ে চলে এসেছে, ও যদি আমাকে যদি কোন রকম ভাবে হয়তো আমাকে এসে দেখতো কি পর্যায়ে আছে কি না, তাও তো যদি বাড়ির লোক বাড়ি থেকে যদি তখন যদি আমাকে যদি বিয়ে দিয়ে দেয় খুব ভালো হবে। ঠাকুরকে খুব মন প্রাণ দিয়ে ডাকছিলাম, সত্যি সত্যি দেখে তাই হয়ে গেল যে বিকি আমাকে সত্যি আমি আসছি, ও আবার তাকে আমাকে দূর থেকে, আমি কিন্তু ওকে দেখেছি দূর থেকে আমি দেখে, ওকে দূর থেকে দেখেছি, ও আবার দেখে আমি যখন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি মানে গিয়ে দাঁড়াবো তখন তুই গুড় গুড় করে আমার সামনে দিকে আমাকে এটাই তো বৃষ্টি নতুন ড্রেস মেস একদম ঠিক আছে, নতুন না মানে একদম ভালো ড্রেস মেস পরে মানে পালাবে আমার সাথে বিয়ে করবে। যাই হোক যখনই ঘরের মধ্যে ঢোকাবো না আমার সব শেষ, আমার সব স্বপ্ন শেষ, আমি বুঝে গেছি যে কেবানি খাবো এখন। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক পড়ে যাচ্ছে, এর পার্ট 2 আবার পরে নিয়ে আসবো, এতটুকু অব্দি দেখো ঠিক আছে, তারপরে আমি আবার দেবো। তোমরা যদি পারো এটা 15 মিনিট করে 20 মিনিট করে দেখো, আর যদি পুরোটা দেখার ইচ্ছা হয় তো পুরোটা দেখো। কে কে পুরোটা দেখেছো আর কে কে এই ভিডিওটাই 20 মিনিট 15 মিনিট করে করে আজকে কালকে করে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই একটা লাইক করো ভিডিওটার মধ্যে, লাইক করো, দেখলে ইন্টারেস্ট পাবে দ্বিতীয় পার্টটা শোনার জন্য। কেটে কেটে দেখলে তো ইন্টারেস্ট পাবেই না কোনো রকম, যদি পুরোটা দেখো তাহলে দ্বিতীয় পার্ট শোনার জন্য ইন্টারেস্ট থাকবে। তোমরা অবশ্যই একটা লাইক করে দাও, আর কে পার্ট 2 শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও।